আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের কাছে সাধারণ জ্ঞানের অন্যতম বড় এক আতঙ্কের নাম সাম্প্রতিক সাধারণ জ্ঞান। তাই জিকেম্যান ধ্রুবতে কোশ্চেন ব্যাংক সলভের পরে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক সিরিজ নিয়ে আজকে প্রথম পর্বে আমি আপনাদের সামনে। চলুন আজকে দেখে আসি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এবং বিশ্বে ঘটে যাওয়া বেশ কিছু কাহিনী। বাংলাদেশের নতুন এভারেস্ট বিজয়ী। চলুন এই এভারেস্ট বিজয়ী কি বা এভারেস্ট কি, হিমালয় জিনিসটা কি, সেটাকে আমরা একটু ভূগোলের ভাষায় দেখি, এরপরে আমরা আমাদের এভারেস্ট বিজয়ীতে আসব। যদি আমরা মানচিত্রটা দেখি, মানচিত্রে দেখতে পাবো বাংলাদেশ, ভারত, নেপাল এবং মিয়ানমার, এই চারটা দেশের কিছু অংশ এবং বাংলাদেশের সম্পূর্ণ অংশ দেখা যাচ্ছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের বেশ কয়েকটা রাজ্য। আজকে আমরা সেদিকে যাব না, আজকে আমরা যাব নেপালের দিকে। যদি আমরা নেপালের দিকে যাই, এইটা হচ্ছে বাংলাদেশের উত্তর দিক, একদম উপরের দিক। মানচিত্রে একটা জিনিস মনে রাখবেন, মানচিত্রে সবসময় উপরের দিকটা উত্তর দিক থাকবে, নিচের দিকটা সবসময় কি থাকবে, দক্ষিণ দিক থাকবে। মানচিত্রে সবসময় দক্ষিণ দিক। এই পাশে যদি পূর্ব থাকে, এই পাশে থাকবে পূর্ব, আর এই পাশে থাকবে সবসময় পশ্চিম, এ পাশে পশ্চিম। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর দিকে নেপালের অবস্থান এবং এখানে দেখতে পাচ্ছি কাঠমান্ডু। এই কাঠমান্ডুটা হচ্ছে নেপালের রাজধানী। যদি বলি এই যে নেপাল দেখতে পাচ্ছি, নেপালের রাজধানীর নাম কি? নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। এইখানে বিশ্বের সবচেয়ে বড় পর্বত অবস্থিত। এই পর্বতটার নাম কি? এই পর্বতটার নাম হচ্ছে হিমালয়। সবচেয়ে বড় পর্বত হিমালয়, সবচেয়ে বড় পর্বত হিমালয় কি? সবচেয়ে বড় পর্বত। আচ্ছা, আমরা কি জানি যে বিশ্বে কোনগুলোকে পাহাড় বলে, কোনগুলোকে পর্বত বলে? যদি না জানো, আজকে আমি জাস্ট এক সেকেন্ডে বলতেছি। যেইগুলো সবচেয়ে উঁচু বা 610 মিটারের বেশি উচ্চতা, যে আমরা পাহাড় পর্বত শব্দ দুইটাকে একসাথে মিলাই ফেলি। আসলে ব্যাপারটা কাছাকাছি হলেও কিন্তু একসাথে মিলানো যাবে না, কারণ যেইগুলোর উচ্চতা, যেই পাহাড়গুলোর উচ্চতা 610 মিটারের বেশি, সেইগুলোকে আমরা আর পাহাড় বলবো না, সেইগুলোকে বলবো পর্বত। আর যেইগুলোর উচ্চতা 610 মিটারের কম বা 610 মিটার থেকে নিচু, সেইগুলোকে বলবো আমরা পাহাড়। তো এই হিমালয়টাকে আমরা কিন্তু কখনো কি বলতে পারবো না, পাহাড় বলতে পারবো না, হিমালয়টাকে বলতে হবে পর্বত। এখন এই হিমালয়ের সর্বোচ্চ জায়গা যেটা, সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেইটাকে বলতেছে হচ্ছে মাউন্ট এভারেস্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি, হিমালয় যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হয় এবং এই পর্বতের সবচেয়ে উঁচু যে জায়গা, সেই জায়গাটাকে বলতেছি আমরা কি? সেই জায়গাটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এভারেস্ট যদি আমরা এখানে লিখি, এভারেস্ট তার মানে বিশ্বের সবচেয়ে উঁচু জায়গাটাই কিন্তু এভারেস্ট। এবং এই বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে বাংলাদেশের পতাকা উড়ানোটা, এটা অবশ্যই একটা গর্বের বিষয়। এবং এই রকম গর্বের বিষয় বা বাংলাদেশের নাম যে এখানে উজ্জ্বল হয়, সেই জায়গা থেকে কিন্তু আমরা বিগত বছরে সাম্প্রতিক প্রশ্ন আসতে দেখছি। তার মানে এই টপিকটাকে আমরা কি করতে পারবো না, এই টপিকটাকে বাদ দিতে পারবো না। চলো একটু পিছন থেকে আবার একটু দেখি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশের নতুন এভারেস্ট বিজয়ী। এখানে বলা হচ্ছে বাংলাদেশে এভারেস্ট বিজয়ী সপ্তম বাংলাদেশি। তার মানে আমরা বুঝতে পারতেছি এর আগে কি এই কাজটা করেছে আরও 6 জন। হ্যাঁ, ইতিমধ্যে যাদের নাম থেকে প্রশ্ন এসেছে। তার মানে এই বর্তমানে যিনি এভারেস্ট বিজয় করেছে, এই যে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় যিনি বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন, এরকম একটা গর্বের বিষয়, তার নাম থেকে তো প্রশ্ন আসতেই পারে বা তার এই কৃতিত্ব থেকে তো প্রশ্ন আসতে পারে। চলো তার নামটা দেখে নিই। তার নাম হচ্ছে ইকরামুল হাসান শাকিল। হ্যাঁ, তিনি এভারেস্ট বিজয় করেন কবে? 19 মে 2025 সালে। একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, বাংলাদেশের বা পৃথিবীর ইতিহাসে যতজন এভারেস্ট বিজয় করেছে, সবার ক্ষেত্রে দেখবা এভারেস্ট বিজয়টা করেছে মে মাসে। কেন? এই মাসটা একটু উষ্ণ মাস থাকে। আমাদের যে গোলার্ধ, পৃথিবীর উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধে এই সময়টা একটু উষ্ণ থাকে। এবং হিমালয় যেহেতু বরফের পর্বত, তোমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছ, এই হিমালয় বরফের পর্বত হওয়াতে এইখানে উষ্ণ টাইমে ছাড়া কিন্তু অন্য সময়ে যাওয়া যায় না, মানে গ্রীষ্মকালে ছাড়া অন্য টাইমে যাওয়া যায় না। তাই সবাইকে দেখবা এই মে মাসের মাঝামাঝি সময়টাতেই করতে, কি বলে, এভারেস্ট বিজয়ী করতে। কিন্তু দেখো, ইকরামুল হাসান শাকিল যে জিনিসটা করছে অন্য সবার থেকে, যে জিনিসটা আলাদা, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে উনি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে 1300 কিলোমিটার পথ অতিক্রম করে, এই 1300 কিলোমিটার পথ কিন্তু সে কোনো বিমানে বা কোনো যানবাহনে অতিক্রম করেনি। সে অতিক্রম করেছে কিসে? পায়ে হেঁটে। যদি আমরা ম্যাপে দেখতে চাই তাহলে দেখতে পাবো, এই যে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের এইখানে যে জেলাটা, সেটা হচ্ছে কক্সবাজার।
ঠিক আছে, কক্সবাজার। হ্যাঁ, এই কক্সবাজারের এইখান থেকে, কক্সবাজার যদি এখানে হয়, ইনানি কক্সবাজার থেকে আরও 25 কিলোমিটার ভিতরে, মানে টেকনাফের দিকে দক্ষিণে 25 কিলোমিটার, মানে ইনানির অবস্থান এইখানে, এইখানে হচ্ছে টেকনাফ, এইখানেই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ল্যান্ড। সেন্ট মার্টিনে যদিও অল্প একটু আছে, সেন্ট মার্টিন একটা দ্বীপ নিচে, কিন্তু ওইটার সাথে মূল ভূখণ্ডের কোনো কানেকশন নাই। তার মানে আমরা যদি এইখান থেকে চিন্তা করি, সে এইখান থেকে বাংলাদেশের সর্বোচ্চ উত্তরের জায়গা যেটা, সেটা হচ্ছে তেঁতুলিয়া। বলে না টেকনাফ থেকে তেঁতুলিয়া, সে অলমোস্ট এই টেকনাফের কাছাকাছি জায়গা থেকেই এই তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে এরপরে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের এইখানে যে অঞ্চলটা আছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এইখানে নেপালের অবস্থান, এইখানে ভারতের অবস্থান, আবার এদিকে ভারতের অবস্থান, কিন্তু এইদিকে বাংলাদেশের অবস্থান। তার মানে আমরা বুঝতে পারতেছি দুই দিকে দুইটা আলাদা দেশ, এদিকে বাংলাদেশ, এদিকে নেপাল। মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে চিকেন নেক। কি নেক? চিকেন নেক। তোমরা চিকেন নামটা শুনে অনেকটা অভ্যস্ত। এই চিকেন অর্থ হচ্ছে মুরগি, আর নেক অর্থ হচ্ছে গলা। তোমাদেরকে আমি যখন বিশ্বের মানচিত্র দেখাবো তখন দেখতে পাবা ভারতের এই পিছনের অংশটা বা ভারতের এই পশ্চিম পাশের অংশটাকে মনে হয় মুরগির বডির মতো, আর এইটাকে বলা হয় মুরগির মাথার মতো। মাঝখানে যে জায়গাটা আছে এটাকে বলা হয় মুরগির গলার মতো দেখতে লাগতেছে, তাই এটাকে বলে চিকেন নেক। সো ব্যাপারটা কি হয়েছে, উনি এখান থেকে হেঁটে এই পর্যন্ত গেছে এবং হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় উঠছে এবং বাংলাদেশের পতাকা উড়াইছে। এই জন্য উনার সময় কতটুকু লাগছে? উনার সময় লাগছে হচ্ছে 84 দিন, মাত্র 84 দিন, 3 মাসেরও কিন্তু কম সময়। এই সময়ে কি করছে? এইখান থেকে পায়ে হেঁটে, আমাদেরকে যদি বলা হয় হচ্ছে যে স্কুল কলেজ থেকে হচ্ছে বাসা পর্যন্ত পায়ে হেঁটে যেতে, তাই তো আমরা কত তালবাহানা শুরু করি, কিন্তু উনি এখান থেকে হেঁটে কতটুকু গেছে? একদম হিমালয়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত গেছে। কত দিনে? মাত্র 84 দিনে। এই জায়গাতেই উনার সাথে বাকি যারা হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় এভারেস্টে উঠছে তাদের ডিফারেন্স। সো আমরা চলো একটু সামনে দেখি যে এই হিমালয়ে উনি তো সপ্তম, এর আগে আসলে কারা কারা উঠছে বা কাদের থেকে আরও প্রশ্ন হতে পারে। আমরা জানি বা আমরা দেখছি যে সাম্প্রতিক বিষয়ের বেসিক বা সাম্প্রতিক বিষয়ের হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন হইতে। হ্যাঁ, সো আমরা একটু দেখি যে বাংলাদেশের হয়ে সর্বপ্রথম কে এই এভারেস্টের চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা উড়াইছে। নাম হচ্ছে মুসা ইব্রাহিম। উনি 2010 সালের 23শে মে 2010 সালের 23শে মে উনি কী করছে? এই যে এভারেস্টের চূড়ায় উঠে পতাকা উড়াইছে, আমাদের যে লাল সবুজের পতাকা, সেই লাল সবুজের পতাকাটাকে উড়াইছে। এরপরে আসো, এটা দেখলাম হচ্ছে আমরা পুরুষ ক্যাটাগরিতে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় দেখবা নারীদেরকে একটা আলাদা সম্মান প্রদর্শন করে। এই আলাদা সম্মান প্রদর্শনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা দেখো এখানে। বাংলাদেশের প্রথম কোন নারী যিনি কি করছে? যিনি হচ্ছে এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠে পতাকা উড়াইছে, ওনার নাম হচ্ছে নিশাত মজুমদার। এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এইখানে ওনার পিঠে বাংলাদেশ লেখা, প্রথমে বাংলাতে, দ্বিতীয়ত হচ্ছে ইংলিশে। ওনার নাম হচ্ছে নিশাত মজুমদার। উনি 2012 সালের, যদিও এখানে যে ডেটটা আছে সেই ডেটটা একটু ভুল আছে, আমি তোমাদের কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। 2012 সালের উনি হচ্ছে 12 সালের মে মাসের 19 তারিখে, ঠিক আছে, 19শে মে 2012-তে আমাদের নিশাত মজুমদার কি করছে? হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা উড়ে গর্বের একটা জায়গা অর্জন করছে। এখন তোমাদেরকে যদি বলে যে এই 7 জন যে আছে, 7 জনের ভিতরে আমরা প্রথম 2 জনকে দেখতে পেলাম, প্রথম মুসা ইব্রাহিম, তারপরে নিশাত মজুমদার। যদি বলে হচ্ছে যে এই আমাদের ইকরামুল হাসান শাকিলের আগে কে হিমালয়ে উঠছিল, তাহলে উত্তরটা কী হবে বলো তো? উত্তরটা হবে বাবর আলী। উনি গত বছর অর্থাৎ 2024 সালে মে মাসে কিন্তু এই কাজটা করছিল, এবং লোৎসে, যেটা পৃথিবীর সর্বোচ্চ চতুর্থ চূড়া, সেই জায়গাতেও কিন্তু উনি গেছিল, ঠিক আছে। বাবর আলী হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম হচ্ছে কে? একরামুল হাসান শাকিল। সো এই হচ্ছে একটা টপিক, যেই টপিকটার নাম হচ্ছে এভারেস্টের চূড়ায় নতুন বাংলাদেশি। এর পরবর্তী সময়ে কে যাবে বা কত বছর পরে যাবে এটার কিন্তু কোনো ঠিক নাই, কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষাটা আগামী বছর মে মাসের আগেই কিন্তু হয়ে যাবে। তার মানে এই এভারেস্ট বিজয়ী থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসার ভালো সম্ভাবনা আছে, তাই এই টপিকটা আমি দেখাই দিলাম। এরপরে চলো একটা জিনিস দেখি তোমাদেরকে, যে এই টপিকটা যেভাবে দেখালাম,
পরবর্তীতে তোমাদের জন্য জিকে স্পেশাল কোর্স নামক একটা কোর্স নিয়ে আসছি, যেই কোর্সটাতে এভাবে ম্যাপ করে ভিজুয়ালাইজ করে তোমাদেরকে পড়ানো হবে, যেন তোমরা কি করতে পারো, তোমরা এই জিনিসটা মেমোরাইজ করতে পারো বা মনে রাখতে পারো। এই কোর্সে আসলে কি কি থাকছে সেটা থাকছে, দেখো এরকম 25টা লেকচার ক্লাস থাকবে, ঠিক আছে, 10টা সাম্প্রতিক ক্লাস থাকবে। এই যে সাম্প্রতিক যে জিনিসগুলো দেখাচ্ছি এরকম ক্লাস থাকবে কয়টা, 10টা স্পেশাল ক্লাস থাকবে, সাথে কিন্তু 10টা পরীক্ষাও থাকবে। এবং দেখো আমরা যে টপিক ভিত্তিক 25টা ক্লাস নিচ্ছি, এই টপিক ভিত্তিক 25টা ক্লাসে কিন্তু আমরা 25টা পরীক্ষাও নিব, যেন তোমাদের প্রত্যেকটা লেকচারের সাথে কতটুকু তুমি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারলা, কতটুকু শিখলা, কতটুকু না শিখলা, এই জিনিসটা আমরা কি করতে পারি, এই জিনিসটা আমরা বুঝতে পারি, বুঝে নতুন করে কেয়ার নিতে পারি। এরপরে নিচের দিকে যদি দেখো, আমরা পরে রিসেন্ট টেস্ট তো নিব বললাম 10টা, তারপরে ঢাবি অনুরূপ মডেল টেস্ট নিব। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেইভাবে প্রশ্ন করার ক্ষেত্রে 30টা কোশ্চেন যেই সব জায়গা থেকে, যেই সব টপিক থেকে আসে, ওই সব টপিক থেকে যে কয়টা করে কোশ্চেন আসে ওই রকম 1টা 2টা করে কোশ্চেন এনেই তোমাদেরকে প্রশ্ন নিয়ে পরীক্ষা নিব, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার আগে তোমরা কি হতে পারো, সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে বসতে পারো। আর এই সম্পূর্ণ কোর্সটা তোমরা পাচ্ছ মাত্র 999 টাকা। আর এছাড়াও একটা ডিসকাউন্ট আছে তোমাদের জন্য, সেই ডিসকাউন্টটা হচ্ছে প্রথম 100 জন যারা ভর্তি হবা তাদের জন্য এই কোর্সটা মাত্র 799 টাকায়। সো এখন আর দেরি না করে এই কোর্সটাতে এনরোল করে ফেলো। চলো আমরা পরের স্লাইডে চলে যাই, দেখি এর পরের স্লাইডে কি কি আছে। পরের স্লাইডে আছে বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব। দেখো জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত একটা প্রতিষ্ঠানের কথা যদি বলতে হয় সেটা বলতে হবে জাতিসংঘ। এবং জাতিসংঘের 9 জন প্রেসিডেন্টের মধ্যে 5 জন প্রেসিডেন্টই এখন পর্যন্ত বাংলাদেশে এসেছে তাদের সময়ে। এই যে পাঞ্জাবি পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ আমাদের প্রধান উপদেষ্টার পাশে, তার নাম হচ্ছে, যদিও দেখতে মনে হবে যে বাঙালি কোনো এক মুরব্বী, কিন্তু উনি আসলে বাঙালি না, উনার নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস, বাড়ি হচ্ছে পর্তুগালে। বাড়ি কোথায়? পর্তুগালে। এই পর্তুগাল মানে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালে। এই অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে যে জাতিসংঘের নবম মহাসচিব। কততম বললাম? জাতিসংঘের নবম মহাসচিব। এবং উনি এসে কি কি কাজ করছে এই সফরে, উনি কিন্তু এর আগেও আসছিল। সো উনি এসে কি কি কাজ করছে এই সফরে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই। তিনি জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এইটার জাতিসংঘ হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কিন্তু এইটা কিন্তু মেন না। মেন ব্যাপার হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে কক্সবাজারের উখিয়াতে। এই পিছনে যে পাহাড়গুলো আছে আর এই দেখতে পাচ্ছ সাদা সাদা মানুষ, এইগুলো হচ্ছে আসলে রোহিঙ্গারা। এবং তোমরা তো জানো রোহিঙ্গারা হচ্ছে আমাদের দেশে রিফিউজি, আমাদের দেশে শরণার্থী। ওদের মূল দেশ হচ্ছে কোনটা? আমাদের পাশে যে দেশটাকে আমরা দেখালাম একটু আগে, মিয়ানমার, সেই মিয়ানমার হচ্ছে ওদের মূল দেশ। তাই জাতিসংঘের মহাসচিব এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের সাথে, এটা কিন্তু রোজার মাসের ছবি, ঠিক আছে, রোজার মাসে একই সাথে ইফতার করে এবং একটা প্রতিশ্রুতি দেয় রোহিঙ্গাদেরকে। সে প্রতিশ্রুতিটা কি? আগামী রোজার ঈদ, আগামী রোজার ঈদ মানে হচ্ছে 2025 সাল না, কিন্তু 2026 সালের রোজার ঈদ আপনারা আপনাদের বাড়িতে, অর্থাৎ আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি যেমন বাংলাদেশে, রোহিঙ্গাদের বাড়ি তেমন মিয়ানমারে, আপনারা আপনাদের বাড়িতে গিয়ে করবেন, ঠিক আছে। এইটা হচ্ছে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি। ওকে, সো একই সাথে ইফতার করেন এবং এই প্রতিশ্রুতি দেন। এবং জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে কি, ব্যাপারটা একটা বিশাল ঘটনা। এই জন্য এই জায়গার থেকে পরীক্ষায় কি আসতে পারে? তোমাদের কি মনে হয়? অবশ্যই পরীক্ষায় আসতে পারে। তাই এই টপিকটাও আমরা এখানে নিয়ে এসেছি। তিনি এই সফরে কি করেন দেখো, তিনি রোহিঙ্গা সংকট সমাধান, বাংলাদেশের গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং সংস্কার কাজে সর্বাধিক কাজে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। তো আজকের মতো আসলে আমরা এই সিরিজগুলো সাজাচ্ছি ছোট ছোট ভিডিও করে, যেন তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং তোমরা প্রত্যেক দিন 1টা 2টা করে ভিডিও দেখতে পারো এবং তোমাদের মাথায় এটা খুব সুন্দর করে গেঁথে থাকে, পরীক্ষার আগে যেন তোমাদের পেশান না হয়। সো আজকের মতো এতটুকুই, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে সাম্প্রতিক নিয়ে। সেইখানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ইরান ইসরায়েল যুদ্ধ, বহুল প্রতীক্ষিত আলোচিত যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে আলোচনা করব। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।